গ্যাস পাম্পে আসি কিন্তু পাম্প বন্ধ করে দেয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছি, গ্যাসও পাচ্ছি না। ইলেকট্রিসিটির বিলটা আসবে, ওই বিলের টাকায় কমিশনের থেকে আসবে না। গ্যাসের তীব্র সংকটে পাম্পে গাড়ির সারি, দিন দিন কমছে সরবরাহ, কারখানার উৎপাদনও ব্যাহত, অতীতে গুরুত্ব না দেওয়ায় সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রী। নির্দিষ্ট অভিযোগ না থাকলেও তদন্তের স্বার্থে যে কাউকেই করা যাবে গ্রেফতার, আপিল বিভাগের আদেশ, স্বস্তি অ্যাটর্নি জেনারেলের। সরোয়ারের এমপি পদ বৈধ ঘোষণা। ইসিতে বিএনপির লোক নিয়োগে প্রশ্নবিদ্ধ হবে স্থানীয় নির্বাচন, কমিশনে জামায়াতের অভিযোগ মানুষকে উত্তেজিত করার চেষ্টা হলে রাজপথে জবাবের হুঁশিয়ারি ডাক্তার জাহিদের। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা, পুলিশ বিজিবি মোতায়েন, রাবিতে শিবিরের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন। এবং সাজ্জাদ বাহিনীর হাত ধরে চট্টগ্রামের ট্রাসের রাজত্ব গড়ে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, বেশ পরিবর্তন করেও হয়নি শেষ রক্ষা, পুলিশের অভিযানে যশোরে গ্রেফতার। সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, সরাসরি যাচ্ছে সেখানে। Whatever is beneficial to both the people, it's definitely will happen. Once the Honorable Prime Minister, I'm sure, visits India, and the working group will have their own papers. So things, I'm looking forward to everything which is positive. And I can tell you, we had a great meeting with lot of positivity. Your Excellency, thank you. I think enough questions for today. Thank you. পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাজধানীতে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট, সরবরাহ ঘাটতিতে বিক্রি বন্ধ রেখেছে অনেক ফিলিং স্টেশন, চালু থাকা পাম্পেও নেই পর্যাপ্ত গ্যাসের চাপ, ফলে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, রোজগারে টান পড়েছে অনেকের। সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ চান সাধারণ মানুষ। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে চরম গ্যাস সংকটের কবলে দেশ। চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে জাতীয় গ্রিডে, জ্বালানির ভোগান্তিতে কোটি মানুষ। গ্যাস সংকটে করুণ দশায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো, কোথাও পর্যাপ্ত চাপ নেই, আবার কোথাও একেবারেই বন্ধ। খোলা থাকা প্রত্যেকটি পাম্পেই যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো গ্যাস। ব্যবসা গরম আর প্রখর রোদে লাইনে অপেক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। গ্যাসের অভাবে গাড়ি চালাতে না পেরে রোজগারেও টান পড়ছে অনেকের। গতকালকে রাত্রে 4টার সময় আসছিলাম, রাত্রে 11টা পর্যন্ত আসছিলাম, কিন্তু পাই নাই গ্যাস। 6টা পর্যন্ত সিরিয়াল দিয়ে না পাইয়া আবার অপেক্ষা রাতে 9টা বাজে আইব, 10টা পর্যন্ত আসিলাম, তারপরে গ্যাস পাইনি, পরে গেছি গিয়া। আমাদের সময়েরও মূল্য নাই, এখানে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছি, গ্যাসও পাচ্ছি না। প্রেশারও কম, মিনিমাম 2 বার নেওয়া লাগে, 4 ঘন্টা করে 8 ঘন্টা এখানেই থাকে না, তো মোটামুটি দিন শেষে গাড়ি জমা দেওয়া সবকিছু মিলে একেবারেই হচ্ছে না আর কি। কবে নাগাদ স্বাভাবিক হবে সরবরাহ ব্যবস্থা জানেন না খোদ পাম্প সংশ্লিষ্টরাও। 60 লিটার একটা সিলিন্ডারে গ্যাস ফিলিং করতে 2 মিনিট সময় লাগতো, এটা ফুল হয়ে যেত। এখন 6 মিনিটে 50% হয়। আমাদের সারা মাস যেভাবে আমরা সেল করতেছি, আমাদের ইলেকট্রিসিটির বিলটা আসবে, ওই বিলের টাকায় কমিশনের থেকে আসবে না। এখন আমার গ্যাস নাই, যে একটু প্রেশার আছে, প্রেশারে আমরা এখন দিচ্ছি, হয়তো 10-15 মিনিট পর এমনি বন্ধ হয়ে যাবে। সংকট সমাধানে শুধু আশ্বাস নয়, দ্রুত ও কার্যকর পদক্ষেপে ভোগান্তি লাঘবে সরকারের প্রতি আহ্বান জানান ভোক্তা ও খাত সংশ্লিষ্টরা। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে এভাবেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যানবাহন সংশ্লিষ্টরা। এই তীব্র গরম ও রোদে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এ সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এ খাত সংশ্লিষ্ট সবার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সবচেয়ে ক্ষতিতে পোশাক কারখানা, ডাইং ও নিটিং শিল্প। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় উৎপাদন কমিয়ে দিয়েছে অনেক কারখানা, আবার কোথাও অলস সময় কাটছে শ্রমিকদের। বাসাবাড়ি ও সিএনজি ফিলিং স্টেশনেও কমেনি ভোগান্তি। 8 থেকে 10 দিনের মধ্যে সংকট নিরসনের আশা তিতাস গ্যাস কর্তৃপক্ষের।
অলস পড়ে আছে মেশিনগুলো, কোথাও উৎপাদন একেবারে বন্ধ, আবার কোথাও ঢিমেতালে কোনোরকম চলছে উৎপাদন। গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় ৩৫০০ শিল্প কারখানা রয়েছে, যার বড় একটি অংশ গ্যাসের ওপর নির্ভরশীল। গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছে কারখানাগুলো। গ্যাসের চাপ কম থাকায় ডাইং কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের ডাইং প্রোডাকশন 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাসের প্রেশার থাকতে হবে, আদারওয়াইজ আমাদের গ্যাসের এই প্রেশারের কারণে সমস্যা হয়। গ্যাস সংকটে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত গ্যাস না থাকায় জেনারেটর, বয়লার ও বিভিন্ন উৎপাদন মেশিন স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। এতে অনেক প্রতিষ্ঠানে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। শিল্প মালিকদের আশঙ্কা, এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্ধারিত সময়ে রফতানি পণ্য পাঠাতে অতিরিক্ত খরচে এয়ার শিপমেন্ট করতে হবে। এমনকি কিছু অর্ডার বাতিল হওয়ারও ঝুঁকি রয়েছে। কাজ করতে পারতেছি না, আমাদের বয়লার চলতেছে না। বয়লার না চললে আমরা আয়রন চালু করতে পারি না, যার দরুন সুইং বেলা শেষে আমরা কিন্তু জিরো। শিল্পনগরী নরসিংদীতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। কারখানার কর্মঘণ্টার 4 ভাগের 1 ভাগে নেমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। যদি বড় জোর 1 সপ্তাহ তারা আমাদেরকে সাইজিং থেকে বিম না দিতে পারে, তাহলে পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তো আমরা গ্যাসের জন্য এই সমস্যাগুলি ফিল করতেছি। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়ছে শিল্পনগরী নারায়ণগঞ্জেও। আবাসিক ও পরিবহন খাতের পাশাপাশি শিল্পাঞ্চলেও গ্যাস সংকট চলছে। ডাইং ও পোশাক কারখানাগুলোতে উৎপাদন প্রায় 20% নেমে এসেছে। গ্যাস হচ্ছে আমাদের টেক্সটাইল সেক্টরের এক মূল চালিকা শক্তি। এই গ্যাসের মাধ্যমে আমরা এখানে পাওয়ার উৎপাদন করি। তবে আগামী 8 থেকে 10 দিনের মধ্যে সংকট নিরসনের আশা করছেন তিতাসের কর্মকর্তা। আগামী 8-10 দিনের ভিতরে এই ক্রাইসিসটাও উত্তোলন করতে পারবো। গ্যাসের চাপ কমে যাওয়ায় নারায়ণগঞ্জের 33টি সিএনজি ফিলিং স্টেশনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তারিফ রহমান, সময় সংবাদ। নোয়াখালীর সেনবাগ উপজেলার বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান পেয়েছে বাপেক্স। 45 দিন খনন ও 15 দিনের পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে কূপটিতে মজুদ থাকা গ্যাসের পরিমাণ। সফলভাবে খনন সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য ও মোহাম্মদ ইয়াসিনের ছবিতে ডেস্ক রিপোর্ট। চলমান সংকটের মাঝেই শুরু হলো নতুন গ্যাসকূপের খনন কার্যক্রম। দুপুরে নোয়াখালীর সেনবাগের বড়চারিগাঁও গ্রামে কূপটি খনন শুরু করেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। সুন্দরপুর 4 নামে এই কূপে প্রাথমিকভাবে মাটির 1550 মিটার নিচ পর্যন্ত খনন করা হবে। জাতীয় গ্রিডের পাশাপাশি সেনবাগের মানুষ যাতে গ্যাসের সুফল পায় তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। বাপেক্স জানায় 45 দিনের মধ্যে খনন কাজ শেষ করে 15 দিনের ড্রিল স্টিম টেস্ট বা ডিএসটি পরীক্ষার পরেই জানা যাবে কূপে মজুদ থাকা গ্যাসের পরিমাণ। এখান থেকে প্রতিদিন অন্তত 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে স্থলভাগে গ্যাস পাওয়ার খবরকে আশাব্যঞ্জক বলছেন সংশ্লিষ্টরা। এখান থেকে কি পরিমাণ গ্যাস উত্তোলন সম্ভব তা জানতে অপেক্ষা করতে হবে অন্তত 2 মাস। সময় সংবাদ, নোয়াখালী। সময় উপযোগী সিদ্ধান্তের অভাবেই গ্যাস সংকটের শিল্প খাত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতে সমস্যার সমাধানে গঠিত কমিটির সঙ্গে সরকার প্রধানের বৈঠক শেষে একথা জানান বিটিএম এর সভাপতি। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের অভিযোগ, প্রতিষ্ঠান বন্ধে বাজেট কমানো সহ নানা প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছিল বিগত সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকটের মধ্যে দায়িত্ব নেয় বিএনপি সরকার। সমস্যা সামাল দিতে না দিতেই ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাতে তীব্র হয়েছে গ্যাস সংকট। নতুন উৎস খুঁজতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন বুধবার সচিবালয়ে জ্বালানি খাত নিয়ে অগ্রগতি সভা করেন সরকার প্রধান। সংকট উত্তরণ সহ সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।
এর আগে সকালে টেক্সটাইল খাতের সংকট উত্তরণে গঠিত কমিটির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল জানান, দীর্ঘদিনের জ্বালানি সংকট সমাধানের পাশাপাশি পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চেয়েছে সরকার। সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা পুরনো হয়ে গেছে বন্ধ, আরটা হচ্ছে আপনার হয়তো বিভিন্ন আদারওয়াইজ ক্ষতিগ্রস্ত। তো ওগুলোকে স্যাগ্রিগেট করার জন্য তিতুমির সাহেব আলোচনা করেছেন। উনি বলেছেন মিনস অফ ভেরিফিকেশন করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত সভায় প্রধানমন্ত্রীর কাছে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। বিএমডিএ চেয়ারম্যান জানান, কৃষকদের দাবি অনুযায়ী 12,000 কোটি টাকার 2 প্রকল্প দ্বারা ডাবল লিফটিং পদ্ধতিতে সেচের জন্য পানি সরবরাহ করা হবে। আমরা দুটি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি প্রায় 2,000 কোটি টাকা এবং আরেকটি সমন্বিত মেগা প্রজেক্ট, সেটিও প্রায় 10,000 কোটি টাকার মতো। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো পাশ হলে ওই অঞ্চলের 16 জেলার বরেন্দ্র অঞ্চলের 16 জেলার কৃষকের ভাগ্য উন্নয়ন হবে। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল ছিলাম, আমরা নতুন প্রযুক্তি নিয়ে এসেছি। সেখানে আমরা সারফেস ওয়াটার ইউজ করে মহানন্দ পানি নদী থেকে আমরা একটি ডবল লিফটিং করে এখানে 16 কিলোমিটার দূরে চাপাই এবং আমাদের নওগাঁ অঞ্চলে প্রায় কয়েক লক্ষ জমিতে আমরা সেচ সুবিধা দিব। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গণমাধ্যম কমিশন গঠন করার সমস্ত কাজ আমাদের সমস্ত অংশীদারদেরকে সাথে নিয়ে এটা প্রক্রিয়াধীন আছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা কিশোর তাহসিন। নতুন করে স্পোর্টসে ছবি ভাইরাল হওয়ার তাহসিনকে নিজ কার্যালয়ে ডেকে নেন সরকার প্রধান। সমবেদনা জানান মাইলস্টোন ট্র্যাজেডিতে তার বোন হারানোর জন্য। এ সময় তাহসিনের হাতে ফুটবল ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেন তারেক রহমান। সফল ক্যারিয়ার গড়ে তুলতে দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। গেল 27 জুলাই রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গ্যালারিতে থাকা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই মুহূর্তের একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজারো শিক্ষার্থীদের ভিড়ে স্কুল ড্রেস পরা এক কিশোরের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর উচ্ছ্বসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়। তবে সেই হাসির পেছনে লুকিয়ে আছে এক বেদনাদায়ক গল্প। ভাইরাল হওয়া ছবির কিশোরের নাম তাহসিন আব্দুল্লাহ। 2025 সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিজের বোনকে হারান তাহসিন। প্রিয়জন হারানোর পর থেকে নিজের চিরচেনা হাসিও হারিয়ে ফেলেন এই কিশোর। তবে সরকার প্রধানের সঙ্গে হাত মেলানোর পর থেকেই তাহসিনের মলিন চেহারায় ফুটে উঠে নির্মল হাসি। এই ঘটনা জানার পরেই তাহসিনকে নিজের কার্যালয়ে ডেকে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পড়াশোনার পাশাপাশি তাহসিনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে চান সরকার প্রধান। আর একজন সফল ব্যবসায়ী হতে চাওয়া কিশোরের স্বপ্ন বাস্তবায়ন করতে পরামর্শ দেন তারেক রহমান। সেই সঙ্গে নিয়মিত লেখাপড়া ও খেলাধুলা করতে দেন দিক নির্দেশনা। আলাপচারিতা শেষে নিজের স্বাক্ষর করা একটি ফুটবল সহ বিশেষ উপহার তাহসিনের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের কার্যালয় ঘুরে দেখার পাশাপাশি বাবার ফোনে তারেক রহমানের সঙ্গে সেলফিও তুলেন তাহসিন। সাক্ষাৎ শেষে তাহসিন জানান, পরিবারের একজনের মতো তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। অপ্রত্যাশিত এই সাক্ষাতের জন্য বেশ আনন্দিত তাহসিন। ফাহিম ইসলাম, সময় সংবাদ। নির্দিষ্ট অভিযোগ না থাকলেও তদন্তের স্বার্থে যে কাউকে গ্রেফতার করা যাবে। আপিল বিভাগের রায়ে তদন্তের স্বার্থে শোন অ্যারেস্টের ক্ষমতা ফিরে পেল আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে চট্টগ্রাম 2 আসনে বিএনপির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। মামলায় জামিন পেয়ে কারামুক্তির আগেই অন্য মামলায় শোন অ্যারেস্ট। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক সহ কয়েকজনের ক্ষেত্রে ঘটে এমন ঘটনা। একে হয়রানি উল্লেখ করে রিটও হয় হাইকোর্টে। পরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রায় দেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে শোন অ্যারেস্ট নয়। এই বিষয়ে রুলও জারি করেন। কোনো ব্যক্তিকে পুনঃগ্রেপ্তার দেখা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বুধবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের এই রায়কে স্থগিত করেন। এই আদেশের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী স্বাধীন তদন্তের পরিবেশ ফিরে পেল বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধেরও যদি কোনো তথ্য পায় তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবেন না, তাকে আইনে সোপর্দ করতে পারবেন না। আমাদের অভিযোগের জায়গাটি হচ্ছে এতটুকু যে নাগরিক তার অধিকার সুরক্ষা পাবে সাংবিধানিকভাবে
কিন্তু আইন যেন তার নিজস্ব গতিতে চলতে পারে। এদিকে আপিল বিভাগের আদেশে চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য পদে বহাল থাকার বৈধতা পেলেন বিএনপির সরওয়ার আলমগীর। যোগ দিতে পারবেন পরবর্তীতে সংসদ অধিবেশনে। এর আগে হাইকোর্টের রায়ের পর এমপি পদে শপথ নিলেও কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের নুরুল আমিন। এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের, বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। আমরা আগামীকালকেই সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করব এবং এই বিষয়টি আবার আপিল বিভাগে শুনানির জন্য নিয়ে যাব। এদিকে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার কেলেঙ্কারির মামলা শুনতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট। নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট অভিযোগ না থাকলেও তদন্তের স্বার্থে যে কাউকেই করা যাবে গ্রেফতার। আপিল বিভাগের রায়ে তদন্তের স্বার্থে স্থানীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ইসিতে বিএনপি করা লোক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী। সিএসির সঙ্গে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দলীয় নিয়োগ বহাল থাকলে প্রশ্নবিদ্ধ হবে ভোট। এ সময় কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানান মিয়া গোলাম পরোয়ার। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে 9 দফা প্রস্তাব নিয়ে বুধবার সিএসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনারের সঙ্গে প্রায় 1.5 ঘন্টার বৈঠক করেন দলটির 6 সদস্য। বিএনপির রাজনীতি করা শামসুল আলমকে ইসির অতিরিক্ত সচিব পদে নিয়োগে ক্ষোভ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। এই রাজনৈতিক নিয়োগকে বাতিল করতে হবে। জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে। এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা এটাকে আপত্তি করেন, বাতিল করার দায়িত্ব তো সরকারের। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্তে আপত্তি জানায় মিয়া গোলাম পরোয়ার। এ সময় আওয়ামী লীগের পদধারীদের ভোটে অংশগ্রহণের সুযোগ বন্ধের দাবি জানান তিনি। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের রাজনীতি করা তো নিষিদ্ধ নেই। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল। তারা এ ব্যাপারে যে দায়িত্ব পালন করতে পারছেন না, আমরা বিনয়ের সাথে সে ব্যাপারে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। মানুষকে অহেতুক উত্তেজিত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে রাজপথে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেএম জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় তিনি বলেন, বাক স্বাধীনতার অর্থ দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেয়া নয়। রাজনৈতিক অঙ্গনে অশালীন ভাষা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হলে জবাব রাজপথেই দেয়া হবে। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি, তাই ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়েও বিএনপিকে ক্ষমতা থেকে সরানো যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আমাদের আজকের মাননীয় প্রধান শ্রদ্ধাভাজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক আন্তরিকতাপূর্ণ সাধারণ সম্পাদক স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য যারা মিশন নিয়ে নেমেছেন তাদের জন্য সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, বিএনপির ইতিহাস আপোষকামিতার ইতিহাস নয়, বিএনপির ইতিহাস পলায়ন পরে তার ইতিহাস নয়, বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিরোধ করার ইতিহাস। এবং বিএনপি ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আগামী দিনে তাদেরকে রাজপথে যথাযথ জবাব দেওয়া হবে। বিএনপিকে এই সমস্ত পরাজিত শক্তি ৭১-এ যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে, তারা বিএনপিকে ফেলে দিতে চায়। বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, এমন কোনো শক্তি নাই বিএনপিকে পরাজিত করে। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় সংঘর্ষ ঘিরে এনসিপি ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিতে তৈরি হয়েছে উত্তেজনা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশের একাধিক দল।
এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পৌর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার সকাল থেকে পৌর এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশের একাধিক দল। জনমনে বিরাজ করছে আতঙ্ক। ১৪৪ ধারা জারি করেছে, এখন এটা তো আমরা শিক্ষার্থী যারা আছে তাদের জন্য সমস্যা হইতেছে। আমরা তো নিরাপত্তা সংকটে ভুগতেছি। আমরা শান্তি শৃঙ্খলা যেভাবে চলতে পারি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা বলছি যে আমরা একটা ভালো ব্যবস্থা করে দেন। সভা সমাবেশ নিষিদ্ধ হলেও বিক্ষোভ কর্মসূচি পালনে মরিয়া এনসিপি। ১৪৪ ধারা জারি করছে, আমরা এটা নিন্দা জানাই। আমরা এই সমাজে আমাদের উপরে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে যদি আমরা গণতান্ত্রিক প্রতিবাদ না করতে পারি, এটা তো ঠিক না। উস্কানিমূলক কিছু করলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। এখানে যদি কোনো সংগঠন যদি উচ্ছৃঙ্খলতা করতে চায় এবং সৌজন্যবোধটা নষ্ট করতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীত রাজপথে ছিল, বর্তমানে রাজপথে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ শিক্ষার্থীকে শিবির ও রাকসু নেতাদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। হামলাকারীদের ছাত্রত্ব বাতিল, রাকসু প্রতিনিধির পদ থেকে বহিষ্কারের দাবি জানান তারা। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এতে সংহতি জানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। হামলাকারীদের ছাত্রত্ব বাতিল, সুষ্ঠু বিচার, জড়িত রাকসু প্রতিনিধিদের পদ থেকে অপসারণ ও বহিষ্কারের দাবি তোলেন তারা। রাকসুর ভিপিজিএস এরা পরিকল্পিতভাবে সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করে। যেখানে আশ্রয়স্থল সেখানে যদি স্টুডেন্টদেরকে মারপিট করে, তাহলে এটা একটা কেমন বিষয় দেখা যায়। ছাত্র প্রতিনিধি কিংবা একজন ছাত্র সংগঠনের নেতা তাদের কখনো আরেকজন শিক্ষার্থীর গায়ে হাত দেওয়া, যে যত অপরাধ করুক সেটা প্রশাসনের হাতে তুলে দেবে। যারা এই শিবিরের সন্ত্রাসীরা জড়িত এই হামলাতে, তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এদিকে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে গ্রন্থাগারে হামলার জন্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন রাকসু নেতারা। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদেরও দেয়া হয় হুমকি। রাকসু ভবনে এসে একজনকে হামলা করা হলো, 2 জনকে হামলা করা হলো, একজন রক্তাক্ত করা হলো, সেটা নিয়ে আপনাদের কথা নাই। আমরা লাইব্রেরি শিক্ষার্থীর 20-25 মিনিট নষ্ট হয়েছে, এটা নিয়ে কথা বলেন। সাংবাদিকদের ব্যাপারে আমরা স্টেপ নিবই এবং এই ছাত্রলীগকে ডিফেন্স করার ব্যাপারে যারা নিউজ করছেন, আমরা সবগুলো সংগ্রহ করে স্টেপ নিব। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে যার দোষ প্রমাণিত হবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রক্টর। 10 কার্যদিবসের মধ্যে এটা একটা রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হচ্ছে। যারা দোষী তারা বের হবে, যারা ভিকটিম তারা বের হবে এবং যথাযথ পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে। গত সোমবার নারী শিক্ষার্থী উত্ত্যক্তের জেরে প্রক্টর অফিস ও গ্রন্থাগারে 3 শিক্ষার্থীর উপর চড়াও হয় রাকসু ও শিবির নেতারা। পেটানো হয় দফায় দফায়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। জুলাই গণঅভ্যুত্থান নির্দিষ্ট কোনো দলের কৃতিত্ব নয়, জাতীয় অর্জন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর ঢাকা কলেজে এক আলোচনা সভায় তিনি বলেন, জুলাই আন্দোলনে যাদের দেখা যায়নি পরে তারা হোতা হয়ে উঠেছিলেন। 26 নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। রবিউল আলম বলেন, জুলাইয়ের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, যার শুরু করেছিল বিএনপি। তাই 26 নির্বাচনে জনগণ বিএনপিকে নির্বাচিত করেছে বলে মন্তব্য করেন মন্ত্রী। যাদেরকে জুলাইতে একদিনও দেখিনি এরকম রাজনৈতিক দল আমি জানি, তারা নাকি এখন জুলাইয়ের হোতা হয়ে গিয়েছে। জুলাই কোনো ব্যক্তিগত রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন নয়, জাতির অর্জন, জাতির অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো জানে, কারণ একটি রাজনৈতিক দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ফসল হচ্ছে জুলাই। সংবাদে আরও থাকছে। 2018 সালের নির্বাচনের শতভাগ ভোট পড়া কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুদক। ভোট কারচুপির সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহে চলছে কাজ। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে 3 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 1075 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি 99% শিশুই পায়নি টিকা, স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সংকট মোকাবিলায় টিকাদান কর্মসূচি আরও বেগবান করার ঘোষণা দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সেমিনারে তিনি জানান, বেশি সংক্রমিত এলাকায় আরও 1 লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে।
দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নড়ে চড়ে বসে সরকার। বিভিন্ন সংস্থার মাধ্যমে দ্রুতই ব্যবস্থা করে টিকার। পরিচালনা করা হয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। লক্ষ্যমাত্রার বেশি শিশুকে টিকার আওতায় আনা হলেও হাসপাতালে কমেনি রোগীর চাপ। এমন অবস্থায় প্রশ্ন ওঠে ক্যাম্পেইনের সফলতা নিয়ে। ভিটামিন এ ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা বেশি নির্ধারণে সে প্রশ্ন আরও জোরালো হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভুল লক্ষ্য নির্ধারণে দেশের বিভিন্ন জায়গায় ৯৫% শিশুকে টিকার আওতায় আনা যায়নি, যার কারণেই নিয়ন্ত্রণে আসছে না অতি সংক্রামক এ রোগ। এই সংক্রমণ কমাতে হলে ৯৫% শিশুকে টিকার আওতায় আনতে হতো, কিন্তু বাস্তবে আসলে বাংলাদেশের কোথাও কোনো জায়গাতেই ৯৫% মানে এর কাভারেজ আনা যায়নি। এটার কারণটা হয়েছে ২-৩টা। একটা হলো প্রস্তুতির ঘাটতি, ২ নম্বর যে টার্গেট সেইটা ভুলভাবে কম করে টার্গেট ঠিক করা হয়েছে। এখনও হাম পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি ৯৯% শিশুই পায়নি টিকা। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে আরও জানান, দ্রুত আরও ১ লাখ শিশুকে আনা হবে টিকার আওতায়। এখনো কিন্তু আমরা বিজনেসটাকে 100% কন্ট্রোলে আনতে পারি না। ভ্যাকসিনটা যখন দিলাম আমরা দিলাম 1,85,00,000, দেয়ার ইজ এ গ্যাপ অফ 40 লাখ। এখন হামে যারা ইফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিনেটেড বেবিজ। কাজে আমরা এটাকে এখন অনেক বেগবান করি। বাই দিস টাইম মোর দেন 1 লাখ নিউ বেবিজ হ্যাভ বিন ভ্যাকসিনেটেড। স্বাস্থ্য খাত নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। অলরেডি ওয়ার্ক ইজ স্টার্টেড। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ফিলিপিন্সের আদলে ঢেলে সাজানো হবে দেশের নার্সিং শিক্ষা কারিকুলাম। এর অংশ হিসেবে 3 বছরের কোর্স 4 বছরে উন্নীত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার। ফিলিপিন্স সফর নিয়ে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, নার্সিং শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ফিলিপিন্স সরকার। কারিকুলাম পরিবর্তন, নার্সিং কলেজের পরীক্ষাগারে আধুনিক যন্ত্রপাতি দেয়া সহ অবকাঠামো নির্মাণে 2026-27 অর্থ বছরে $150 মিলিয়ন সহযোগিতা করবে এডিবি। স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী আরও বলেন, শিগগিরই স্বাস্থ্য খাতের 0 পদে নিয়োগ দেওয়া হবে এবং তার সাথে সাথে প্রত্যেকটা নার্সিং কলেজে আমাদেরকে স্কিল এখনও 3 বছরের নার্সিং ডিপ্লোমা দেওয়া হয়, যেটা বিশ্বের বেশিরভাগ দেশেই 4 বছরের ব্যাচেলর ইন সায়েন্স থেকেই নার্সিং ডিগ্রি শুরু হয়। ফিলিপিন্স কিন্তু বিশ্বের ওয়ান অফ দ্য আপনার টপ সাপ্লায়ার অফ বেস্ট কোয়ালিটি নার্সেস। যদি আমরা ফিলিপিন্সের সাথে বাংলাদেশের একটা কোলাবোরেশন করতে পারি আপনার নার্সিং এডুকেশনের মান বৃদ্ধির জন্য, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2026-27 সময়ের মধ্যেই প্রায় $150 মিলিয়ন একটা বলপার্ক ফিগার তারা এই মুহূর্তে চিন্তা করেছে যে আমাদের তারা দিবে। নার্স, মিডওয়াইফ, মেডিকেল ডক্টর, তারপর মেডিকেল টেকনোলজিস্ট, ভ্যাকেন্ট যে পজিশনগুলো আছে যেগুলো আপনার অনুমোদিত পজিশন, সেগুলো ফিল আপের আপনার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2018 সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুদক। ভোট কারচুপির সঙ্গে জড়িত ডিসি সহ সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহে কাজ করছেন তারা। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুর ডিওএইচএসে থাকা আরও একটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযান চালাচ্ছে দুদকের একটি দল। দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় সবগুলো জাতীয় নির্বাচনে দলটিকে বিজয়ী করতে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার করেছিলেন শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। 2025 সালের জানুয়ারিতে এই অভিযোগে দুদকের 5 সদস্যের অনুসন্ধান দল কাজ শুরু করে। সেই অনুসন্ধানী দল রাতের ভোট খ্যাত 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রসহ জালিয়াতির তথ্য উপাত্ত খুঁজছে। 2018 সালের নির্বাচনের অনেকগুলো অভিযোগ ছিল। নির্বাচন কেন্দ্রিক একটা অনুসন্ধান দুদকে চলমান রয়েছে এবং অনুসন্ধানকারী টিম, এটা জানেন যে দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে 7 সদস্যের একটি টিম অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। এদিকে আদালতের আদেশে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের মিরপুরে আরেকটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযান চালাচ্ছে দুদক। বুধবার সংস্থাটির উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ একটি টিম ফ্ল্যাটে থাকা মালামাল জব্দ করতে কাজ শুরু করে। ফ্ল্যাটে মালামাল কিংবা যে জিনিসপত্র আছে তার একটা ইনভেন্টরি করা প্রয়োজন, মানে তালিকা করার জন্য দুদক আজকে
ফ্ল্যাটের দরজা খুলে এগুলোর তালিকা তৈরি করছেন। এর আগে 22 জুলাই জিয়াউল আহসানের জলছিড়ি আবাসন প্রকল্পের বাসায় হোয়াইট গোল্ড সহ শত কোটি টাকা সম্পদের প্রমাণ পায় দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডে অভিযুক্ত লেদু হাসানকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটি জানায়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করে এই লেদু হাসান। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় রয়েছে 36টি মামলা। বাদশা এ বিষয়ে বুধবার সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ঘটনার মূল পরিকল্পনাকারী মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান মঙ্গলবার রাতে মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সংস্থাটি। লেদুই বিএনপি নেতা বাদশাকে হত্যার জন্য মামলার প্রধান আসামি পারভেজকে অস্ত্র সরবরাহ করে বলে জানায় র্যাব। পারভেজকে গত 3 জুলাই কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে সংস্থাটি। বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে যে মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2-এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং মনোয়ার হোসেন লেদুকে গ্রেপ্তার করে। র্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করে এই লেদু হাসান। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, অস্ত্র, অপহরণ ও মাদক সহ রয়েছে 32টি মামলা। লেদুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক সহ 32টি মামলা রয়েছে। অত্র এলাকাবাসীগণ তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা ইত্যাদি বিষয়ে র্যাবের নিকট ফোনে অভিযোগ জানিয়ে থাকে। এদিকে এক প্রশ্নের জবাবে র্যাব জানায়, তাদের তৎপরতায় মোহাম্মদপুরে আগের চেয়ে কমেছে অপরাধ প্রবণতা। উই আর ডুইং আওয়ার পার্ট ওয়েল। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা থেকে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা মামলা সহ 15টি মামলার আসামি সে। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারে সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। আন্ডারওয়ার্ল্ডের আতঙ্কের নাম ডেভিড ইমন। পুলিশের তালিকায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সে। কিছুদিন আগে চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের মালিকের কাছে 2 কোটি টাকা চাঁদা চেয়ে 2 দিনের সময় বেঁধে দিয়েছিল সে। নির্ধারিত সময়ে চাঁদা না পাওয়ায় তার নির্দেশে চন্দনপুরার ওই ইন্টারনেট অফিসে সশস্ত্র হামলা চালানো হয়। এরপর নতুন করে আবারও আলোচনায় ডেভিড ইমনের নাম। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান থেকে মাসে কোটি টাকা চাঁদা আদায় করেছে ডেভিড ইমনের বাহিনী। বিশেষ করে অক্সিজেন, মুরাদপুর, জিসি মোড়, বাইজিদ বোস্তামি এলাকা ও পাঁচলাশের প্রতিটি কোম্পানির মালিককে হুমকি দিয়ে এই চাঁদা আদায় করা হয়। এছাড়া 2025 সালের 30শে মার্চ বাকলিয়ায় জোড়া খুন, একই বছরের 23শে মে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলা সহ অন্তত 15টি মামলার আসামি এই ইমন। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, ডেভিড ইমন, রায়হান, এদের প্রতি আমরা অনেকদিন ধরে চট্টগ্রাম জেলা পুলিশ তথ্য সংগ্রহ করছে। তারা দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা নজরদারিতে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতে পালিয়ে যাওয়ার সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ধরা পড়েন পুলিশের জালে। যশোর থেকে গ্রেফতার করা হয় তাকে। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা চট্টগ্রাম জেলা পুলিশের অফিসারদের কাছে তাদেরকে হস্তান্তর করেছি। তার গ্রেফতারের খবরে স্বস্তি ফিরেছে চট্টগ্রামের সাধারণ মানুষের মাঝে। অপরাধী অ্যারেস্ট হয়েছে, এটা অবশ্যই ভালো বিষয়। আতঙ্কবিধ ছিল মানুষ, কারণ এখানে মানুষজন ওর কারণে একটু শান্তি থাকতে পারতেছে নাকি। মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। পার্থক্য সংবাদ, চট্টগ্রাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। কোনো দীর্ঘ আলোচনা হয়নি, কেবলমাত্র দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীত করার বিষয়ে আমরা কথা বলেছি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানাবো। ধন্যবাদ। প্রধানমন্ত্রী সৌদি আরব
সফরের একটা দাওয়াত আছে, সেটা নিয়েও কি রিভিউ চলছে না? একাধিক দাওয়াত আছে, তো সবগুলি তো ওনার সময় ধরে উনি জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন, নিউ ইয়র্কে, সব কিছু আমাদের সমন্বিতভাবে দেখতে হচ্ছে। না, আজকে আমরা কোনো বিশেষ বিষয়ে কথা বলি নাই। কিছু কিছু ইরিটেশন আছে, উনিও জানেন, আমিও জানি, এগুলো নিরসন করা খুবই প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা তো সকলেই উপলব্ধি করেন। শুনুন, আজ বললাম যে কূটনৈতিক রীতি অনুযায়ী এটা ছিল সৌজন্য সাক্ষাৎকার, তার সঙ্গে আমাদের এবং কূটনৈতিক রীতি অনুযায়ী এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎকার। আর বিশেষ ইস্যুগুলিতে কথা বলবার সময় তো পড়েই আছে। আগামীকালকে প্রেসিডেন্ট ট্রাম্পের একজন দূত আসছেন এই অঞ্চলের দায়িত্ব, তার সাথে আসলে আমাদের কি নিয়ে আলোচনা হবে, তারা কি চাচ্ছে, কোনো মেসেজ আছে কিনা স্যার? তার সঙ্গে আমার ইতিমধ্যে ম্যানিলাতে দেখা হয়েছে, কথা হয়েছে, বৈঠক হয়েছে। আমরা এই দুই দেশের সম্পর্ক রিভিউ করেছি। আপনারা জানেন তাদের সঙ্গে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। তারাও চাইছেন সম্পর্কটাকে আরও এগিয়ে নিতে সেই বিষয়ে। আর উনি কেবল ভারতে আমেরিকার রাষ্ট্রদূত না, উনি আমেরিকান প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক প্রতিনিধি। এবং আমরা ওনার এই তার প্রথম সফর, এবং দক্ষিণ এশিয়া যেহেতু তার পোর্টফোলিওতে পড়ে, বাংলাদেশেও তার অন্তর্গত। প্রথম সফর হিসাবে আমরা ধারণা করছি এটা এক্সপ্লোরেটরি সফর। উনি বাংলাদেশ সম্পর্কে বুঝতে চাইবেন, শুধু আমাদের সঙ্গে না, অন্য অনেক স্টেক হোল্ডারের সঙ্গে কথাবার্তা বলবেন। তার আমাদের রোহিঙ্গা সমস্যাটা সম্পর্কে উনি অবগত আছেন। সকল বৈদেশিক সাহায্য আমরা যা পেয়েছি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিকভাবে, এবং সকল আন্তর্জাতিক পার্টনারকে আমরা ধন্যবাদ দিচ্ছি। তার ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যের পরিমাণ সর্বাধিক, এবং এটা আমরা অ্যাকনোলেজ করি ধন্যবাদের সঙ্গে। উনি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বলে আমরা আশা করছি। তো উনি পারস্পরিক সম্পর্কের সকল প্রধান দিক বুঝবার চেষ্টা করবেন। তার জন্য এটা এক্সপ্লোরেটরি বা উপলব্ধির সফর, এবং আমরা তার সঙ্গে আলোচনা করবো কালকে সন্ধ্যেবেলা আমার সঙ্গে হবে, এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও তার সাক্ষাৎ হবে। এবং আমার সঙ্গে যে মিটিং হয়েছে ম্যানেজারতে, চমৎকার মিটিং হয়েছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে একটা বড় অস্বস্তির জায়গা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সেখানে আছে। এই প্রসঙ্গে হাইকোর্টের সঙ্গে এসে সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে ব্রিফ করছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বক্তব্যের বাকি অংশ দেখতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজে। সংবাদে আরও থাকছে। জাপানে ভূমিকম্পে এখন পর্যন্ত 13 জনের মৃত্যু, নিখোঁজ অনেকে। উদ্ধার অভিযানে সেনা। দক্ষিণাঞ্চলে সড়ক ও সেতুতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীন হাজারো মানুষ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্র বিশ্বস্ত অংশীদার হতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বন্ধুত্ব ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন বিমান প্রতিমন্ত্রী। দেশের বেসরকারি বিমান পরিবহন খাতে সূচনা হচ্ছে নতুন যুগের। প্রায় 150 কোটি টাকা বিনিয়োগে নিজেদের বহরে 21টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। বাংলাদেশ যেভাবে তার অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রেখেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন, শিক্ষা, সিভিল অ্যাভিয়েশন এবং দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়নে এক বিশ্বস্ত অংশীদার হতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বলেন, এমন কার্যক্রমের ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব ও অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। বোয়িং এর সাথে আজকের এই অংশীদারিত্ব বাংলাদেশের ওপর বৈশ্বিক সহযোগিতার আস্থার প্রকাশ, যা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব ও অর্থনৈতিক সহযোগিতা ও সম্পর্ককে আরও মজবুত করবে।
প্রতিমন্ত্রী আরও জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হলে প্রতি বছর সর্বোচ্চ 2 কোটি 40 লাখ যাত্রীকে সেবা দিতে সক্ষম হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বর্জ্য দূষণ, দখল ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামায় সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ দরকার বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি। রাজধানীতে ঢাকা চেম্বার আয়োজিত খাল খনন কর্মসূচির ভূমিকা শীর্ষক সেমিনারে একথা বলেন মন্ত্রী। তিনি জানান, বুড়িগঙ্গা দূষণ রোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খাল খননে অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারিও চলছে। ঢাকার নদীগুলো পুনরুজ্জীবিত করে ব্যাংককের আদলে গড়ে তোলার স্বপ্নের কথা জানান মন্ত্রী। সেমিনারে দেশের অভ্যন্তরীণ নৌ বাণিজ্য সম্প্রসারণ ও বৃত্তাকার নৌপথ পুনরুজ্জীবনে 9 দফা সুপারিশ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। এটাকে অর্গানাইজড ওয়েতে যেন আমরা শেষ করতে পারি, এটা হলো আগামী 5 বছরের পরিকল্পনা। কোন খালের সঙ্গে কোন নদীর, অথবা কোন ছোট খালের সঙ্গে বড় খাল, কোন শেষ খালের সঙ্গে কোন খালের, প্রত্যেকটা সেক্টরকে যদি আমি অ্যাডজাস্ট না করতে পারি, তাহলে আমার এই 20,000 কিলোমিটার খাল খনন বিফলে যাবে। EDF Aluminium, redefine possibilities. টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগের মধ্যে বিষয়টি বৈজ্ঞানিকভাবে যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএসটিআই। সংস্থাটি বলছে, কোনো পণ্যে প্লাস্টিক কণা পাওয়া গেলেই সেটিকে ক্ষতিকর বা নিম্নমানের ঘোষণা করা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। কণার ধরন, উৎস, পরিমাণ এবং সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি যাচাইয়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিএসটিআই এর সম্পাদক মঈনুদ্দিন মিয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু পরীক্ষায় প্লাস্টিক কণা পাওয়া গেছে বলেই কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে তা ব্যবহার করেছে এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এর সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে গবেষণা এখনও চলমান, তাই বিভ্রান্ত না হবার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাপানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। এদিকে আগামী কয়েকদিন আফটারশক ও ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জাপান সরকার। জাপানের কুমামোতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের একের পর এক ফুটেজ প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার ওই ঘটনায় ধসে পড়েছে বহু ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু ও বিভিন্ন অবকাঠামো। বিভিন্ন এলাকায় সড়কে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কুমামোতো শহরের একটি শপিং মল। ভূমিকম্পের সময় ভবনটির 2য় তলার একটি অংশ ধসে পড়ে। এই ঘটনায় হতাহত হয়েছেন অনেকে। এখনো নিখোঁজ আছেন বহু মানুষ। উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন সেনা সদস্যরাও। ভবনটিতে বিস্ফোরণের কারণ জানাতে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। উপকেন্দ্রের কাছাকাছি উকি শহরের একটি হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়াও 36,000-এর বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন এবং আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। এদিকে জাপান আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, আগামী 1 সপ্তাহ জুড়ে শক্তিশালী আফটারশক হতে পারে। তাই আগামী 2 থেকে 3 দিন ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে। একই সঙ্গে ভূমিকম্পে দুর্বল হয়ে পড়া পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় বাসিন্দাদের অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। নভেম্বরে বাংলাদেশের মাটিতে সাফের সফল আয়োজন করতে সব ধরনের সহযোগিতা করবে ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় স্টেডিয়ামের কাজ নির্ধারিত সময়ের আগে সম্পূর্ণ হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে হামজা সুমিতদের উপর আস্থা রাখছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদদের যোগ দেওয়ার পর দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে ব্র্যান্ড ভ্যালু বেড়েছে বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে প্রীতি ম্যাচেও সুফল পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। যদিও বড় কোনো সাফল্যের দেখা পাননি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী। সামনে ঘরের মাটিতে হবে সাফ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রথমবার নামবেন তারা। হামজা সমিতদের নিয়ে আশায় বুক বাঁধছেন সবাই। মাঠের পারফরমেন্সের আগে পুরো
আসর আয়োজনের দায়িত্ব বাফুফের হাতে। মেগা ইভেন্ট সুষ্ঠুভাবে আয়োজন করতে প্রস্তুতি চলছে আগে থেকেই। জাতীয় স্টেডিয়ামে লাগানো হয়েছে নতুন ঘাস, সাফের আগে সম্পন্ন হবে বাকি কাজও। আঞ্চলিক এই আসর সফল করতে সব ধরনের সহযোগিতা করছে ক্রীড়া মন্ত্রণালয়। আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে, কারণ এই দেশ আমাদের, আমরা বাংলাদেশের হয়ে আমাদের সাফ ফুটবল আমরা সেই 2003 সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং দীর্ঘ এই পথ চলায় আমরা চ্যাম্পিয়নশিপের মুখ দেখতে পাইনি। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মাটিতে যেহেতু খেলা এবং এইটা সফলভাবে আয়োজন করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে বসে আলোচনা করে সার্বিকভাবে আমরা ইনশাআল্লাহ কাজগুলো সম্পন্ন করব। 2003 সালে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাফ জয়ী দলের সদস্য ছিলেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরপর কেটে গেছে লম্বা সময়, কিন্তু কাঙ্ক্ষিত ট্রফির দেখা পায়নি বেঙ্গল টাইগাররা। এবার হামজা সমিতদের হাত ধরে সাফ শিরোপা ফিরবে বাংলাদেশে প্রত্যাশা প্রতিমন্ত্রীর। বাংলাদেশ ফুটবল টিম হামজা চৌধুরীর মতো আরো অনেক ভালো ফুটবলাররা এখন বাংলাদেশ দলে খেলছে। তো আমরা অনেক বেশি আশাবাদী যে আমাদের সেই দীর্ঘদিনের যেই অপূরণীয় যে ঘাটতি সেটা আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো। 4 থেকে 17 নভেম্বর অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসর। এর আগে 3 বার সাফের আয়োজক হয়েছিল বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। গ্যাস পাম্পে আসি কিন্তু পাম্প বন্ধ করে দেয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছি, গ্যাসও পাচ্ছি না। ইলেকট্রিসিটির বিলটা আসবে, ওই বিলের টাকায় কমিশনের থেকে আসবে না। গ্যাসের তীব্র সংকটে পাম্পে গাড়ির সারি, দিন দিন কমছে সরবরাহ, কারখানার উৎপাদনও ব্যাহত। অতীতে গুরুত্ব না দেওয়ায় সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। হবিগঞ্জে যাবার পথে শ্রীমঙ্গলে এনসিপির গাড়ি বহর আটকে দিল পুলিশ। 144 ধারা জারি থাকায় ব্যবস্থা। এলাকায় উত্তেজনা, আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন। এবং ইসিতে বিএনপির লোক নিয়োগে প্রশ্নবিদ্ধ হবে স্থানীয় নির্বাচন। কমিশনে জামায়াতের অভিযোগ, মানুষকে উত্তেজিত করার চেষ্টা হলে রাজপথে জবাবের হুঁশিয়ারি ডাক্তার জাহিদের। এই ছিল 5টার সময় সংবাদ। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রুদ্র। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।